এইচএসসি এর পরে বা এইচএসসি চলাকালীন কিভাবে বাইরে যাওয়ার প্রস্তুতি নিব এই সংক্রান্ত অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তবে এর উপরে কোনো আসলে কম্প্রিহেন্সিভ ভিডিও তৈরি করা হয় না। তার কারণ একেকটা স্টুডেন্টের, একেকজন অ্যাপ্লিক্যান্টের সিনারিও একেক রকম। তবে আজকে চেষ্টা করব যতটা পারা যায় কাভার করার। ঠিক আছে? সো একটু ভিডিওটা দীর্ঘ হতে পারে। তার কারণ হলো আসলে ১-২ মিনিটে আমরা কোনো সলিউশন এক্সপেক্ট করতে পারি না। কারণ অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক বিষয় বিবেচনা করার থাকে। সো উইথআউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। প্রথমত আমি সবাইকে যেটা বলি যে ঠিক আছে আমি বাইরে যাওয়ার প্ল্যান কেন করছি, আমি কেন বাইরে পড়তে যেতে চাই, সেখানে অনেক ফ্যাক্টর থাকে। আমরা জানি একটা হলো যে আমি বাইরে সেটেল হতে চাই, মানে যে দেশে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি কানাডাতে যাই বা ইউকেতে যাই, সেখানে আমি পড়াশোনা শেষে সেটেল হতে চাই। সেই সাথে আরেকটা বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো শিক্ষা বা পড়াশোনা। আমি সেখানে একটু বেটার এডুকেশন চাই, অথবা কোয়ালিটি এডুকেশন চাই, মানে আমার যা আছে সেটার চেয়ে একটু বেটার। এখন যেই এইচএসসির পরে যখন আমরা প্রশ্নগুলো পাই, সেটা হচ্ছে যে একটা খুবই কমন প্রশ্ন, এইচএসসিতে আগে অ্যাডমিশন দিব, অ্যাডমিশন না হলে বাইরে যাব। এই ক্ষেত্রে আই এম নট শিওর, কারেক্ট মি ইফ আই এম রং, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই স্টুডেন্টগুলোর সাধারণত অ্যাডমিশন টেস্টে, মানে বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে প্রস্তুতি একটু দুর্বল থাকে বা একটু সংশয় থাকে যে এখানে হয়তো নাও হতে পারে। যদি না হয় তাহলে আমি বাইরে যাব। বাইরে যাওয়া যেন আমার কাছে একটা ইজি এসকেপ, যে ঠিক আছে এখানে আমার হচ্ছে না, সো আমি আইএলটিএস দিব, দেন দিয়ে বাইরে চলে যাব। এখন বলে রাখি যে দেশে যেরকম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়া একটু কম্পিটিটিভ এবং সময় সাপেক্ষ, একটু চাপের, স্ট্রেসফুল একটা মানে প্রক্রিয়া, একইভাবে আমি যখন বাইরে যাওয়ার প্ল্যান করছি, এটাও কিন্তু আসলে এরকম না যে আমি অ্যাপ্লাই করলাম আর পরের দিন বা পরের সপ্তাহে চলে গেলাম। এটাও একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেক সময় অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। সে একবার আইএলটিএস স্কোর যদি আমার আশানুরূপ না আসে, আবার আইএলটিএসটা দিতে হয়। এখানে একটা বড় ইনভেস্টের ব্যাপার আছে, মানে ফাইন্যান্সিয়ালি যদি না আমি ফুল স্কলারশিপ পেয়ে থাকি বা পার্শিয়াল স্কলারশিপ যেটাই হোক পেয়ে থাকি, আরও অনেক প্রক্রিয়া থাকে, পাসপোর্ট করা, আবার ভিসা অ্যাপ্লাই করা, ভিসাটা পাওয়ার ব্যাপার, কোন দেশে অ্যাপ্লাই করছি, ভিসা রিজেকশন কেমন সে দেশে, আমার প্রসপেক্ট কেমন, আমার প্রোফাইল কেমন, সো অনেক অনেক আমাদের প্রস্তুতির ব্যাপার থাকে। ঠিক আছে? তো আমি এখানে বড় বড় দাগে কিছু ব্যাপার আমি ধরে নিচ্ছি এবং সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। ঠিক আছে? প্রথমে ধরে নিই আপনি এখন এইচএসসিতে পড়ছেন, মানে আপনি এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন। আপনি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন আগে থেকে যে আমি দেশের বাইরে পড়তে যাব। এই পজিশনটা খুব ভালো। কেন এই পজিশন ভালো বলছি? যে আমি বাইরে যাব বা যাব না এই সম্পর্কে আমার যতটা ক্লিয়ার আইডিয়া থাকবে, ততটা আমার প্রস্তুতিতে, সেটা এইচএসসিতে বলেন বা অ্যাডমিশন টেস্টে বলেন বা বাইরে যাওয়ার ক্ষেত্রে, অনেক ভালো একটা অবস্থানে আপনি আছেন। তো আপনি যদি আগে থেকেই জানেন, আপনি মোটামুটি ডিটারমিন যে নো ম্যাটার হোয়াট, যতই লেংদি প্রসিজার হোক, যতই একটু কঠিন হোক, কম্পিটিটিভ হোক, আমি বাইরে যাবই। সেই ক্ষেত্রে বলব আপনার এই ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার বেশ কিছু জায়গা আছে এবং প্রিপারেশন আগে থেকে নেওয়া উচিত, যদি না আপনি এইচএসসির পরে সময় নষ্ট করতে চান। এখন যদি আপনি মনে করেন আমি ইউএসএতে যাব, সেই ক্ষেত্রে আপনি বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো, আপনি আগে দেখবেন যে আপনার আসলে এসআইটিটা লাগবে কিনা, স্যাট লাগবে কিনা। আপনি যদি এসআইটি না লাগে, তাহলে শুধু আপনি টোফেল বা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন। বাংলাদেশ থেকে ইউজুয়ালি মেজরিটি স্টুডেন্ট আইএলটিএস এর প্রিপারেশন নেয়, চাইলে আপনি টোফেল এর প্রিপারেশন নিতে পারেন। দুটো আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? তো এখন আইএলটিএস বা টোফেল, আইএলটিএস এর ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের মোট 4টা মডিউল থাকে, ল্যাঙ্গুয়েজের যে বেসিক 4টা মডিউল থাকে সেগুলো যেমন লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখন বলি আইএলটিএস এর প্রিপারেশনে কি হয়, আপনি প্ল্যান করছেন যে এইচএসসির পরে যে আপনি আইএলটিএস এর প্রস্তুতি শুরু করবেন, ওইটা আপনি ডেফিনেটলি করতে পারেন। এখন সেই সময়টা পর্যাপ্ত কিনা এটা নির্ভর করছে। এখন আপনি যদি মোটামুটি স্পিকিং পেরে থাকেন বা রিডিং আপনার ভালো, রিডিং স্কিল ভালো, রাইটিং ভালো, তাহলে যে আইএলটিএস এর সাধারণ এবং গতানুগতিক প্রস্তুতি বাংলাদেশ বা পুরো বিশ্বেই যেরকম হয়, একটা মোটামুটি 2 থেকে 3 মাসের প্রস্তুতি, বা আপনি হয়তো 6 মাসে নিলেন, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। কিন্তু এখন যদি সিনারিওটা এরকম হয় যে আমি রাইটিংই পারি না, আইএলটিএস রাইটিং পড়ার কথা, আমি ইংরেজিতে রাইটিং পারি না, আমার রিডিং স্কিল অনেক দুর্বল, আমি একটা প্যাসেজ সলভ করতে গেলে ইট টেক্স কোয়াইট আ লট অফ টাইম, আমার অনেকবার ডিকশনারি খুলতে হচ্ছে, অথবা আমি লিসনিং শুনে কিছু বুঝতে পারি না, অথবা আমি বলতে পারি না। সেই ক্ষেত্রে কি হবে, আপনি কি 6 মাস কেন, আপনার জন্য কিন্তু তার বেশি সময় পর্যাপ্ত নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করবো, আমি কি এইচএসসির পরে যে শুরু করবো, দ্যাট মাইট বি টু লং, অথবা কখনো ফ্রাস্ট্রেটিং হতে পারে, আপনি মোটিভেশন হারিয়ে ফেলছেন, আপনি আপনার মিডওয়েতে আপনার জার্নিটা শেষ করে দিচ্ছেন। তো এই জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এমনকি যারা ডিটারমিন যে বাইরে যাবেন কিন্তু আপনার ইংলিশ ভালো বা আইএলটিএস সম্পর্কে জানেন, তবুও কোন বিষয়গুলো, এখন আপনি
আইএলটিএস এর প্রস্তুতি নিবেন না শুরুতে। আপনার যদি স্পিকিং এ প্রবলেম থেকে থাকে আপনাকে চেষ্টা করবেন যে আমি কিভাবে আমার স্পিকিংটা ডেভেলপ করব। আপনার যদি রিডিং এর সমস্যা থেকে থাকে আপনি রিডিংটা ডেভেলপ করবেন। রাইটিংটা ডেভেলপ করবেন। লিসনিংটা শুনতে থাকবেন। কারণ এরকম না যে আমি আগামী ৭ দিন যদি আমি ২৪ ঘন্টাও আমি লিসনিং আমার খুব খারাপ। আমি আগামী ৭ দিন ২৪ ঘন্টা যদি শুধু আমি কোনো একজন নেটিভ স্পিকারের কথা শুনি, তাও তো আমি ওই সময় আমার স্কিলটা ডেভেলপ করবে না। তাই না? আমার বরং আরো খারাপ হবে, অল্প সময়ের মধ্যে আমি স্ট্রেসড হয়ে যাব। তো এই জন্য আগে আমরা ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করবো। ফর এক্সাম্পল আমার যদি রিডিং স্পিড খুব কম হয়ে থাকে বা আমার যদি পড়ার অভ্যাস না থাকে, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে আগে খুব সহজ ভাষায় লেখা কন্টেম্পোরারি কিছু গল্পের বই পড়তে পারেন, সেটা ইংরেজি ভাষায়। অফকোর্স যেহেতু আমরা ইংলিশের টেস্ট হবে বা আমরা ইংলিশের প্রফিসিয়েন্সি বেটার করার চেষ্টা করছি, সো ইংরেজি ভাষায় লেখা যে কোনো সহজ সরল বই যেগুলো মার্কেটে খুব অ্যাভেলেবল পপুলার, সেগুলো পড়েন। এই ক্ষেত্রে সাহিত্যে ভরপুর খুব উচ্চমার্গীয় বই হওয়ার প্রয়োজন নাই এবং সেগুলো আপনার জন্য ডিমোটিভেটিংও হতে পারে। তারপরে ধীরে ধীরে আপনি যখন দেখছেন যে ঠিক আছে আমি ৩ মাস এটা করলাম, মানে আমি এরকম সহজ সহজ কিছু বই পড়লাম, আমি অনেকটা এখন কমফোর্টেবল, আমাকে এখন অনেক কম ডিকশনারি বা অন্য বইয়ের বা গুগলের সহায়তা নিতে হয়, আমি পড়ে অনেকটা বুঝতে পারি, শব্দ না জানলেও অর্থ অনেক ক্ষেত্রে বুঝতে পারি। তখন আপনি ধীরে ধীরে আপনি জার্নাল বা পেরিওডিক্যালস, ম্যাগাজিনস বা নিউজ পেপার্স এই রাইটিংগুলো এগুলোতে যাবেন, ঠিক আছে? কারণ সবসময় ফিকশন রাইটিং হয়তো আপনার জন্য একাডেমিক রাইটিংয়ের জন্য বা ফিকশন রিডিং একাডেমিক রিডিংয়ের জন্য সুইটেবল নাও হতে পারে। সো আপনি এইভাবে ধীরে ধীরে আপনার রিডিংটা বেটার করতে পারেন। তার ফলে হবে কি, শেষে যে আপনি যখন মোটামুটি এইচএসসি দিয়ে ফেললেন, তারপরে ২-৩ মাস পরে আপনার বা তার মধ্যে আপনার রিডিংটা বেশ ভালো একটা অবস্থায় আছে, তখন আপনি দেখবেন যে আসলে আইএলটিএস রিডিংয়ে কী আছে। তখন দেখবেন আইএলটিএস রিডিংয়ে নির্দিষ্ট কিছু ধরা বাঁধা ১০-১২ রকমের প্রশ্ন থাকে, প্যাসেজ থেকে প্রশ্ন থাকে এবং সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এরকম বলা মানে মেজরিটি স্টুডেন্ট বা টেস্ট টেকার্স বলেন যে আমি যদি আইএলটিএস আমাকে রিডিং ১ ঘন্টার জায়গাতে ১.৫ ঘন্টা দেওয়া হয় আমি সব প্রশ্নের উত্তরই প্রায় পারবো। কিন্তু এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে ১ ঘন্টায় আমাকে ৩টা প্যাসেজ থেকে ৪০টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমার শুধু পড়ে অর্থ বুঝলেও হবে না, আমার রিডিংটাকে স্পিড আপ করতে হবে। এটার একটাই সলিউশন, যত আমি পড়বো আমার রিডিং স্কিল মানে আমার রিডিং স্পিড, সেখান থেকে শব্দ, কোন শব্দগুলোতে আমার ফোকাস করতে হবে, কোনগুলোতে করতে হবে না, এগুলো অনেক বিভিন্ন পদ্ধতি বা মেথডস আছে, সেগুলো আপনি ইউ ক্যান ইজিলি মাস্টার। এরপরে আসে লিসনিং স্পিকিং একই সাথে। লিসনিং বাদ দিয়ে স্পিকিং বা স্পিকিং বাদ দিয়ে লিসনিং আসলে কল্পনা করা যায় না এইভাবে। তো আপনি দুইটা আপনি একই সাথে ডেভেলপ করতে পারেন। এখন আপনি চুজ করেন আপনি কি একটা এক্সট্রা একটা স্পিকিংয়ের কোর্স করবেন কিনা। অলসো স্পিকিংয়ের কোর্সটা হয়তো ২-৩ মাসের বা ২.৫-৩ মাসের। সেক্ষেত্রে স্পিকিং আপনাকে সব কিছু শেখাবে না, বাট আপনি একটা কোর্স আপনাকে শেখায় আসলে কোন জিনিসগুলো আমাকে শিখতে হবে, কোন জিনিসগুলো আমাকে ধরতে হবে, কোনগুলো ছাড়তে হবে। সো আপনি একই সাথে লিসনিং স্পিকিং ডেভেলপ করতে পারেন। মানে লিসনিং ডেভেলপ হলে অটোমেটিক্যালি স্পিকিং কিছুটা ডেভেলপ হয়। আর অফকোর্স স্পিকিংয়ের জন্য তো আপনাকে স্পিকিং মানে বলতে হবে। এক্ষেত্রে আপনি শুরুতে একেবারে খুবই র্যান্ডম ইউটিউব ভিডিওস, সেগুলো আইএলটিএস এর বা লিসনিং এর না, যা কিছু ইংলিশে কন্টেন্ট আছে আপনি সেগুলো দেখতে থাকেন, কনভারসেশন দেখতে থাকেন, ধীরে ধীরে আপনি ফোকাসড হন। আগে দেখেন যে মুভিগুলো বুঝতে পারেন কিনা। আবার আমি বিভিন্ন যদি ব্লগ দেখে থাকি ইউটিউবে, সেগুলো বুঝতে পারছে কিনা, বিভিন্ন কমেন্টস বুঝতে পারছে কিনা। ওকে, তারপরে থাকে আমাদের রাইটিং। এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল এবং বাংলাদেশি স্টুডেন্টরা রাইটিংয়ে সবচেয়ে বেশি খারাপ করে, নট স্পিকিং। ঠিক আছে, শুধু বাংলাদেশি না, সব জায়গাতে আইএলটিএসের রাইটিং, কারণ এটা হলো একটা সার্টেন কাইন্ড অফ রাইটিং, মানে একাডেমিক ফর্মাল রাইটিং। সাধারণত আমরা ইউনিভার্সিটি লেভেলে যে লেখাগুলো লিখি, ইউনিভার্সিটি এসে বা আমরা কোর্স ওয়ার্কের ক্ষেত্রে, জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে, এগুলো হচ্ছে সেগুলো। তো আমি আগে একাডেমিক রাইটিং আমার পিন পয়েন্ট অ্যাকুরেসি আনার আগে আমাকে তো অবশ্যই আমাকে বেসিক রাইটিং জানতে হবে। আমি যদি বাক্য তৈরি করতে না পারি তাহলে আমি কিভাবে আমার একাডেমিক রাইটিংয়ে আবার যাব, তাই না? সো এই ৪টা মডিউল আপনি আগে ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করেন বা একসাথে ডেভেলপ করেন, তারপরে এইচএসসির পরে আপনি হয়তো আইএলটিএসের একটা প্রিপারেশন আপনি ভর্তি হয়ে গেলেন কোনো একটা কোর্সে বা কোনো একটা ব্যাচে, অথবা চাইলে আপনি যদি মনে করেন ইউ আর কনফিডেন্ট ইনাফ টু প্রিপেয়ার অন ইউর ওন, আপনি সেটাও করতে পারেন। তারপরে আপনি আইএলটিএসটা দিয়ে দিলেন। ওকে, আর যদি আপনার সিনারিও হয় ঠিক আছে আমি আইএলটিএস আগে বাংলাদেশে আমি আগে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব, তারপরে আমি আইএলটিএসটা ট্রাই করব, ওয়েল দ্যাটস আপ টু ইউ, আপনি সেটা করতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনটাও খুব ভালো করে প্রিপারেশন নেবেন। কারণ আপনি যেহেতু একটা মানে আপনি ভাবছেন যে আমার যদি এটাতে না হয় তাহলে আমি বাইরে যাবো, সো এইসব ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি স্টুডেন্টস আর নট ভেরি মাচ ফোকাসড।
খুব ফোকাস থাকেন না যে এটা করব নাকি ওইটা করব, একটা ডিলেমার মধ্যে থাকেন। সো এই জন্য আমি সবসময় বলি একটা ফোকাসড পজিশনে আসা সবসময় ভালো, বাট স্টিল আপনি যদি মনে করেন যে আমি আগে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবো, আমি বলবো তাহলে আপনি অ্যাডমিশন টেস্টটাই দেন এবং সেটাই ভালো করে প্রস্তুতি নেন, তারপরে আপনি এই পার্টটাতে আসবেন। তবে মনে রাখবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা অ্যাডমিশনের পরে পরে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা না, তার কারণ সেখানে সেশন বা ইনটেক ওপেনের বা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে। আপনার যদি আইএলস প্রস্তুতি না থাকে, সেটা প্রস্তুত হওয়ার ব্যাপার, আইএলসের প্রস্তুতি নেওয়ার ব্যাপার এবং রেজিস্ট্রেশন করা, এক্সাম দেওয়া, তারপরে অ্যাপ্লাই করা, এগুলোর ব্যাপার থেকে থাকে। এছাড়া আপনি যদি নির্দিষ্ট কিছু দেশে অ্যাপ্লাই করতে চান, আপনার আগে থেকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো রেডি থাকতে হবে। সো সেগুলো কিন্তু চাইলে আমি একদিনে থাকলে হবে না, একটা নির্দিষ্ট সময় 6 মাস বা 1 বছরের জন্য সেগুলো রেডি থাকতে হয়। সো এগুলো আপনি আগে থেকেই কোনো এক্সপার্টের সাথে ডিসকাস করেন যে আমি অমুক দেশ ভাবছি বা এই দেশগুলো আমি ভাবছি, আমার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমার আগে থেকে রেডি থাকতে হবে। আপনি যখনই কলেজে পড়ছেন সেই অবস্থাতে আপনার কলেজের 3-4 জন টিচারের সাথে বা টিউটরের সাথে আপনি কথা বলে রাখবেন যে আমি আমি বাইরে অ্যাপ্লাই করব বা আমার এরকম প্ল্যান আছে। তো আপনি যদি আমাকে, আমার যখন রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার লাগবে, এনিওয়ে রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটা নিয়ে আমাদের অন্যান্য ভিডিও দেখতে আপনি আমাদের যে প্লেলিস্ট আছে স্টাডি অ্যাব্রোড, সেখানে দেখতে পারেন। সো আপনি আগে থেকেই তাদেরকে বলে রাখলেন যেন পরে আপনি যখন কলেজ থেকে বের হয়ে আসবেন তাদের সাথে কমিউনিকেশনে যেন সমস্যা না হয়। পারলে আপনি তাদের ফোন নাম্বার, ইমেইল, এই কন্ট্যাক্ট ডিটেলগুলো এগুলো নিয়ে রাখলেন, মাঝে মধ্যে কমিউনিকেট করলেন। সো বড় প্রস্তুতির মধ্যে এগুলো। এছাড়া আরেকটা খুব বড় এবং বড় না, সময় সাপেক্ষ প্রস্তুতি আছে, সেটা হলো পাসপোর্ট রেডি করা। আপনি যদি ভাবেন যে এইচএসসির পরে পরে আমি অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আপনি অফকোর্স আপনার পাসপোর্ট রেডি না থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পাসপোর্টটা আপনার রেডি থাকা ভালো, কারণ আপনি যখন ভিসার অ্যাপ্লাই করবেন বা ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন লেটার পাবেন, আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া তো আপনি ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না। অনেক সময় যেমন এবার আমরা দেখলাম প্যান্ডেমিকের কারণে হয়তো ইমার্জেন্সি প্রক্রিয়াগুলো অনেক দীর্ঘ হলো, হ্যাঁ, দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে। সো পাসপোর্টটা আপনি আগে থেকেই করে ফেলতে পারেন। সো এটা তো আপনি পাসপোর্ট টুডে টুমোরো আপনার পড়তে যেতে না হলেও ঘুরতে যেতে, বা এটা আপনার জাস্ট অ্যান আইডিয়া, এটা আপনার বিভিন্নভাবে লাগবেই। তো এই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আপনি ডকুমেন্ট চেকলিস্ট দেখে এগুলো ম্যানেজ করতে থাকবেন। অ্যান্ড অবশ্যই এইচএসসির যে রেজাল্ট সেটা ক্রুশাল, সেটা ইম্পর্টেন্ট। অনেকে হয়তো ভাবেন যে এইচএসসিতে যদি আমার 2.5 থাকে সেটা হয়তো ব্যাপার না। এক্ষেত্রে হয়তো আপনার 5ই থাকতে হবে তা না, বাট অফকোর্স আমার রেজাল্ট যত ভালো থাকবে তত আমার জন্য ভালো। কিন্তু আমি বলবো যে এটা কোনোভাবে যেন জিপিএ 4 এর নিচে যেন না আসে, ঠিক আছে? 4 এর নিচে থাকলে যে হবে না তা না, বাট অফকোর্স আমি যেখানে জিপিএ 5 নিতে পারছি, যেখানে আমি চেষ্টা করলে জিপিএ 5 রেজাল্ট হতে পারে আমার, সেখানে কেন আমি জিপিএ 4 বা জিপিএ 3.5 এগুলো আমার হবে? অফকোর্স রেজাল্ট একটা ফ্যাক্টর, তাই তো? সো এক্ষেত্রে যেটা আমি বলার চেষ্টা করছি যে আমার সবচেয়ে দীর্ঘ সময়ের প্রস্তুতিটা হলো আইএলস বা ল্যাঙ্গুয়েজের প্রস্তুতি, ঠিক আছে? সো এইটার জন্য আপনাকে একটু আগে থেকে পরামর্শ করতে হবে, প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে, ঠিক আছে? সো এছাড়াও যদি আপনার অন্য কোনো কনসার্ন থেকে থাকে, অন্য কোনো বিষয় আলোচনা করার থেকে থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আপনি আমাদেরকে হটলাইনে ফোন করতে পারেন, অফিস ডেতে, এছাড়া আমাদেরকে ইমেইল করতে পারেন, ফেসবুকে কোয়েরি রাখতে পারেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই বাই।